স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা একটি জম্বি হরর মুভি দেখতে যাচ্ছি। একজন মহিলা অনেক দিন ধরে এক জায়গা থেকে জম্বিদের থেকে বেঁচে আছে, কিন্তু পরিস্থিতি যতই বিপজ্জনক হোক না কেন তিনি সেখান থেকে যেতে চান না। এর পিছনের কারণটা কি এবং তিনি কি জম্বিদের থেকে নিজেকে রক্ষা করতে পারবেন? সিনেমার শুরুতে আমরা এন নামের একটি মেয়েকে একটি ঘন জঙ্গলে দেখতে পাই। তার শরীরে প্রচুর চামড়া টিটু আঁকা আছে। আসলে কিছুদিন আগে একটি অজানা ভাইরাসের কারণে পৃথিবীর অর্ধেক মানুষ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং এই ভাইরাসটি মানুষকে জম্বিতে পরিণত করছে, যারা অবশিষ্ট মানুষদের রক্তের জন্য তৃষ্ণার্ত। সেই কারণে এন এই জঙ্গলে বাস করছে। বন্ধুরা, এনের একটি গাড়িও আছে যেটাতে করে সে এখানে এসেছে, যেটাতে সে ঘুমায় এবং খাবার সংগ্রহ করে। এনের পরিবারের কথা বলতে গেলে সে তার স্বামী জেসনের সাথে থাকতো এবং তাদের একটি মেয়েও ছিল, যার বয়স কয়েকদিন বা মাস হবে। যখন বাসটি ছড়িয়ে পড়লো, জেসনকে তার মেয়েকে রক্ষা করার জন্য তাকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল। তারা চায়নি যে তাদের মেয়ের কোনো ক্ষতি হোক, তাই জেসন জঙ্গলের দিকে রওনা দিল, কারণ সে জানতো জঙ্গলে কিভাবে টিকে থাকতে হয়। জেসন প্রায় ক্যাম্পেইন করতে যেত, তাই জঙ্গল সম্পর্কে ভালো জ্ঞান ছিল তার। তাদের বাড়ি জঙ্গল থেকে মাত্র 4 বা 5 কিলোমিটার দূরে। জেসন এনকে বুঝিয়ে দেয় যে কিভাবে টিকে থাকতে হবে, কি খেতে হবে ইত্যাদি। তাদের কাছে মাত্র কয়েকদিনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, কারণ তাদের তাড়াহুড়া করে বাড়ি ছাড়তে হয়েছে। চারদিকে শুধু মৃত্যু ছিল। তারপর জেসন এনকে গুলি চালানো শিখায়, যাতে প্রয়োজনে তা কাজে লাগে। তার মনে এ ভয় ছিল, যদি আমার কিছু হয়ে যায়, মেয়েটিকে বাঁচানোর জন্য আমার যা যা প্রয়োজন এনের কাছে যেন তা সবই থাকে। একইভাবে একদিন তাদের মেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং জেসন কাছের একটি বাড়ি থেকে ও শুধু কিছু খাবার আনতে যায়, কিন্তু সমস্যা হলো সে রাতে আর ফিরে না। জেসন না আসায় এন নিজেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার মেয়েকে গাড়িতে আটকে রেখে জেসনের খুঁজে বেরিয়ে পড়ে। পথে সে জেসনের মৃতদেহ খুঁজে পায়, যার কাছে ওষুধ আর ক্যান্ডি ছিল। কাঁদতে কাঁদতে এন এই সমস্ত জিনিস নিয়ে ফিরে আসে। তারপর কিছুদিন পর এমন একটা দিন আসে যখন সবকিছু শেষ হয়ে যায়, তাই এনকে জেসনের মতো খাবার ব্যবস্থা করতে হবে। তাই সে তার মেয়েকে গাড়িতে রেখে নিজের জিনিসপত্র গুছাতে বেরিয়ে পড়ে। গল্পটি বর্তমানে ফিরে আসে। সে জেসনের কাছ থেকে শিখা সবকিছু প্রয়োগ করছে। সে একটি বালতিতে জল সংগ্রহ করে, জম্বিরা যাতে এর গন্ধ না পায় সেজন্য নিজের গায়ে লাগানোর জন্য সে প্রচুর পরিমাণে পশুর মল সংগ্রহ করে। সে ছোট ছোট প্রাণী ধরার জন্য ফাঁদও পাতে এবং খাওয়ার জন্য কিছু ফল নিয়ে আসে, তবে ফলগুলো সম্ভবত বিষাক্ত হয়, যে কারণে সেইগুলো খাওয়ার কিছুক্ষণ পরেই অ্যান বমি করতে শুরু করে। তার অবস্থার অবনতি হয়, সে শুয়ে পড়ে। তার চোখে জল এসে যায়, যা পরিষ্কার ইঙ্গিত দেয় যে সে এই সব কিছুতে ক্লান্ত হয়ে পড়েছে। সে সম্পূর্ণ একা। তার কাছে কেবল একটি পুরনো রেডিও আছে, যাতে অনবরত ফরাসি অনুষ্ঠান বাজতে থাকে, কিন্তু সে এসবের কিছুই বুঝতে পারে না, কারণ সে ফরাসি বলতে বা জানতো না। তার কাছে একটি মিউজিক ফোন আছে, যা তাকে তার মেয়ের কথা মনে করে দেয়, কিন্তু তার মেয়ের কি হয়েছিল তা আমরা পরে জানতে পারবো। এনা যখন তার পাতা ফাঁদের দিকে তাকায়, তখন সে কোনো প্রাণীকে ধরা পড়তে দেখে না। সে গভীরভাবে দুঃখিত ও হতাশ হয়। তার কাছে মাত্র 2 দিনের খাবার অবশিষ্ট আছে, তাই তাকে অনিচ্ছা সত্ত্বেও খাবারের ব্যবস্থা করতে হবে এবং একটি বাড়িতে চলে যেতে হবে। প্রথমে সে কিছু প্রস্তুতি নেয়। সে তার হাত কেটে একটি গ্লাসে রক্ত সংগ্রহ করে। তারপর জম্বিরা যাতে তার গন্ধ না পায় সেজন্য সে তার শরীরে পশুর মল মেখে নেয়। তার কাছে একটি বন্দুক আছে, কিন্তু তাতে মাত্র 4টি গুলি আছে, তাই গুলি শেষ হয়ে যাবে বলে সে এখনই তা ব্যবহার করতে পারছে না। এরপর সে একটি বাড়ির বেড়ার কাছে গিয়ে মিউজিক ফোনটি চালু করে এবং ঝুলিয়ে দেয় এবং তাতে রক্ত মাখিয়ে দেয়, যাতে সেখান থেকে জম্বিদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া যায়। সে পিছনে দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ভিতরে চলে যায়, যেখানে প্রচুর টিনজাত খাবার ছিল, যা সে তার ব্যাগে ভরে নেয়। কিন্তু যা ঘটে তা হলো, বাড়ি থেকে বেরোনোর সময় ময়লার ঝুলিতে পা আটকে যায়। এই শব্দে জম্বিরা তাকে তাড়া করে। সে দ্রুত পালিয়ে যায়। বেড়ার নিচ দিয়ে বেরোনোর সময় তার কেটে যায় এবং আরো রক্ত ঝরতে শুরু করে। এতে জম্বিরা তার প্রতি আকৃষ্ট হয়। তাড়াহুড়োর মধ্যে অ্যানের ব্যাগ থেকে অনেক টিনজাত খাবার রাস্তায় পড়ে যায়। সে দ্রুত তার গাড়িতে ফিরে আসে এবং নিজের প্রস্রাবের ভরা বালতিটি নিজের উপর ঢেলে দেয়, যাতে জম্বিরা গন্ধ না পায়। তারপর সে দ্রুত তার গাড়িতে উঠে নিরাপদে বসে পড়ে। তার কাছে মাত্র 4টি টিনজাত খাবার ছিল, তাই পরদিন সকালে সে প্রথমেই রাস্তায় যা কিছু টিনজাত খাবার খুঁজে পায় তা কুড়িয়ে নেয়। সেগুলো ব্যাগে ভরে সে দ্রুত ফিরে আসে। যখন সে একজন আহত পুরুষ এবং তার মেয়েকে দেখতে পায়, মেয়েটির নাম অলিভিয়া এবং পুরুষটির নাম ক্রিস। ক্রিসের মাথায় আঘাত লেগেছিল, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। প্রথমে অ্যানা তাদের হুমকি হিসাবে দেখে এ ভেবে চিন্তিত হয় যে তারা হয়তোবা তাকে মেরে ফেলবে। সে ভাবে যে তারা দুজনে আক্রান্ত, কিন্তু তারা দুজনেই সম্পূর্ণ সুস্থ। তাই অ্যান ক্রিসকে তার ক্যাম্পে নিয়ে আসে এবং সে তখনও অচেতন থাকা সত্ত্বেও তার ক্ষতস্থান ভালোভাবে বেঁধে দেয়। তারপর অলিভিয়া তাদের বলে, ক্রিস আমার সৎ বাবা, সে সম্প্রতি আমার মাকে বিয়ে করেছে। কিন্তু তারপর এই সব কিছু ঘটে গেল। এবারে সুরে পড়লো, আসলে আমরা দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছিলাম,
কারণ আমরা ভেবেছিলাম সেখানে সবকিছু ঠিকঠাক থাকবে। অ্যান অলিভিয়ার সাথে সে একই ফরাসি সম্প্রচার শোনে, কিন্তু অলিভিয়া ফরাসি জানে না, তাই সে কিছুই বুঝতে পারে না। এরপর অ্যান অলিভিয়াকে গাড়িতে এসে ঘুমাতে বলে, কিন্তু অলিভিয়া বলে আমি ক্রিসের সাথে ক্যাম্পে থাকবো, যা হয় তা হলো। রাতে ক্রিসের জ্ঞান ফিরে এবং প্রথমে সে অ্যানকে তার ক্ষতস্থান বেঁধে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তারপর সে বলে, তুমি এখানে দারুণ একটা ব্যবস্থা করেছ, এর জন্য কেউ তোমাকে মারতে পারবে না। তারপর সে জিজ্ঞাসা করে, এই গাড়ির ট্যাঙ্ক কি ভর্তি? অ্যান বলে না। কিন্তু বন্ধুরা, ক্রিসের কাছ থেকে এসব শুনে অ্যান ভয় পেয়ে যায়। সে ভাবে যে এই দুইজন হয়তোবা তাকে মেরে ফেলার জন্য এবং তার জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ক্রিস তাকে বলে, এই সময় কেউ কাউকে সাহায্য করতে পারে না, কিন্তু তুমি আমাকে সাহায্য করেছ এবং আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। তারপর সে আরো মজা করে, আমার স্ত্রীও এখানে আছে। এটা আমাকে এতটাই প্রভাবিত করছিল যে আমাকে তাকে বিছানায় বেঁধে রাখতে হয়েছে। আমি দিনরাত তার যন্ত্রণায় কান্না করি। যখন আমি তার কষ্ট আর সহ্য করতে পারছি না, তখন আমি তাকে মেরে ফেলি। অ্যান বলে, দেখো, প্রত্যেকেই কোনো না কোনো জনকে হারিয়েছে। পরদিন সে ক্রিস এবং অলিভিয়াকে খোলামেলাভাবে আনন্দ করতে এবং হাসতে দেখে সে বুঝতে পারছিল না যে ক্রিস কিভাবে এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যেতে পারে। আর এইদিকে হ্যান যেন হাসতে ভুলে গেছে। এখন সন্ধ্যায় যখন অ্যান তাদের দুজনকে হাসতে ও কথা বলতে দেখে, তখন তার আর ভালো লাগে না। এবার সে ক্রিসকে এইভাবে হাসতে বারণ করে দেয়। রাতে ক্রিস অ্যানাকে একটা প্রশ্ন করে, আমাকে একটা কথা বলো, আমাদের হাসাহাসি আর কথা বলার নিয়ে তোমার কি সমস্যা? হ্যান বলে, তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন তুমি বাইরে কি করছে তা ভুলে গেছো। একটা বড় সমস্যা চলছে আর তুমি মনে মনে হাসতেছ। ক্রিয়াস উত্তর দেয়, শুনো, আমি কিছুই বলিনি, আমি শুধু জানি কখন এবং কি মনে রাখতে হবে। পরদিন অলিভিয়া একটু আঘাত পায় এবং হ্যান তার যত্ন নেয়। সে অলিভিয়াকে নিজের মেয়ের মতো দেখে। সময়ের সাথে সাথে হ্যান এবং ক্রিস একে অপরকে পছন্দ করতে শুরু করে, কিন্তু অলিভিয়া এটা একেবারেই বুঝতে পারে না, কারণ সে ক্রিসের প্রতি কিছুটা আকৃষ্ট ছিল, কিন্তু সে ছিল তার সৎ বাবা। যাই হোক, ক্রিসের কোনো ধারণাই ছিল না যে অলিভিয়াও তাকে পছন্দ করে। অবশেষে অলিভিয়া ক্রিসকে জিজ্ঞাসা করে, আমরা চলে যাচ্ছি না কেন? ক্রিস উত্তর দেয়, হ্যানকে এইভাবে ছেড়ে চলে যাওয়াটা ঠিক মনে হবে না। দেখো, সে আমাদের খাবার আর জল দিয়েছে, তাই আমি তাকে আমার সাথে আসতে বলবো। আমরা তাকে এইভাবে ছেড়ে যেতে পারি না। রাতে হ্যান লক্ষ্য করে যে ক্রিস তার দেওয়া কিছু টিনজাত খাবার বাঁচিয়ে রাখছে এবং সে জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করছো? ক্রিস ব্যাখ্যা করে, আমরা যখন সামনে এগোবো এই নির্জন রাস্তায় আমাদের খাবার বা জল কে দিবে? এই কথা শুনে অ্যানা তাকে আরো কয়েকটি ক্যান এগিয়ে দেয়, কিন্তু ক্রিস তা নিতে অস্বীকার করে। কিন্তু সে তাকে বলে, তোমার এগুলো লাগবে, তুমি যদি আমাদের সাথে আসতে আমি এগুলো রেখে দিতে পারতাম। অ্যানা বলে, দেখো, আমি এখান থেকে যেতে পারবো না, এখানে আমার পারিবারিক স্মৃতি জুড়ে আছে, আর তোমরা যেখানে যাচ্ছ কে জানে কি হবে, আমরা কি খুঁজে পাবো। আর এইভাবে ধীরে ধীরে অ্যানা তাদের কাছে মন খুলে কথা বলতে শুরু করে। অ্যানার মুখে হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে সে তাদের সাথে হাসি খুশি হতে থাকে। যখন তারা তিনজন একসাথে সাঁতার কাটছিল, অলিভিয়া ক্রিসকে বলে, হ্যান দেখতে একদম আমার মায়ের মতো, তাই তো তুমি ওকে সঙ্গে নিয়ে যেতে চাও? ক্রিস বলে, দেখো, হ্যান তোমার খেয়াল রাখবে আর আমরা দুইজনে মিলে ওর যত্ন নিব। দেখো, ও এখানে এত দিন ধরে একা থাকছে, ও অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, দয়া করে বুঝো। এরপর যখন অলিভিয়া আর হ্যান একসাথে বসেছিল, অ্যানের অতীতের কথা মনে পড়ে। সে তার বাচ্চাকে গাড়িতে রেখে খাবার আনতে গিয়েছিল। পথে তার এক জুম্বি মহিলার সাথে দেখা হয়, যাকে সে গুলি করে এবং সেই জুম্বি মহিলার রক্ত হ্যানের কাপড়ে ছিটকে পড়ে। হ্যান যখন খাবার নিয়ে ফিরে আসে, তখন তার বাচ্চা কাঁদতেছিল। সে বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সেই সময় হ্যানের কাপড়ের রক্ত তার মুখে লেগে যায়, যা তাকে প্রভাবিত করে এবং সেও ধীরে ধীরে জুম্বি হতে থাকে। গল্পটি বর্তমানে ফিরে আসে। ক্রিস আর হ্যান কাঠ সংগ্রহ করতে গেছে। ক্যাম্পে অলিভিয়া ক্রিসের কাছে তার অনুভূতি প্রকাশ করার জন্য সমস্ত আয়োজন করে রেখেছিল, কিন্তু ক্রিস যখন অ্যানের সাথে ছিল, সে তাকে প্রথমবার তাদের মধ্যে ভালোবাসা ইতিমধ্যে দানা বাঁধতেছিল। ক্রিস এই অজুহাত ব্যবহার করে হ্যানকে তার সাথে যেতে রাজি করানোর চেষ্টা করে। সে ভাবে যে হয়তোবা হ্যান রাজি হয়ে যাবে এবং তারা গাড়িতে একসাথে রাত কাটায়, যা অলিভিয়ার কাছে একটুও ভালো লাগে না এবং একঘেয়ে লাগতে শুরু করে। সে গাড়ির ডিকি থেকে সমস্ত খাবার বের করে নিয়ে চলে যায়। ঘুম থেকে ওঠার পর ক্রিস তাকে চলে যেতে বলে, এখানে আমার পরিবারের স্মৃতি জুড়ে আছে, আমি তোমাকে এটা আগেও বলেছি। ক্রিস বলে, দেখো, আমারও পরিবারের স্মৃতি আছে, কিন্তু এই জায়গাটা নিরাপদ নয়, আমার সাথে এসো। তোমার পরিবার এখানে মারা গেছে, কিন্তু তুমি এখনো বেঁচে আছো, আমার সাথে এসো। কিন্তু ক্রিসের কথা তার একদমই ভালো লাগে না এবং সে চলে যায়। রেগে গিয়ে ক্রিস তার ভুল বুঝতে পারে। সে ভাবে, আমি বাড়াবাড়ি করে ফেলেছি, ও যেতে চায় না, তাই আমারও ওকে জোর করা উচিত হয়নি। বাইরে এসে সে দেখে যে গাড়ির টিকি খোলা, খাবারের ক্যানগুলো নেই এবং অলিভিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। অলিভিয়াকে খুঁজতে তারা দুইজনই জঙ্গলের দিকে যায়। এর মধ্যে অলিভিয়া জঙ্গলে একজন জুম্বি মহিলাকে দেখতে পায়, যাকে সে জুম্বি বলে ডাকে। তাকে দেখে সে জুড়ে চিৎকার করে ওঠে।
অলিভিয়ার গলার আওয়াজ শুনে ক্রিস সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু জুম্বি মহিলাটি ক্রিসকে আক্রমণ করে। এটা দেখে অ্যান জুম্বিটাকে গুলি করার জন্য তার বন্দুক তুলে, কিন্তু তার মনে পড়ে যে সে গুলি আনতে ভুলে গেছে। তারপর ক্রিস সে একই বন্দুক দিয়ে জুম্বিটাকে মারাত্মকভাবে হত্যা করে। এরই মধ্যে গল্পটি অতীতে ফিরে যায়। অ্যান দেখে যে তার মেয়ের শরীরের সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে। মেয়ের কষ্ট দেখে অ্যান নিজেকে দোষারোপ করে বলে, এসব আমার কারণে হয়েছে। মেয়ের কষ্ট কমাতে অ্যান একটি অ্যাসপিরিনের বোতলে শিশুর ফর্মুলা ওষুধ মিশিয়ে তাতে নিজের রক্তের কয়েক ফোঁটা যোগ করে এবং তার মেয়েকে তা খাইয়ে দেয়, যার ফলে সে মারা যায়। তার কষ্ট কমার জন্য এটাই সবচেয়ে সহজ উপায় বলে মনে হয়েছিল। দৃশ্যটি বর্তমানে ফিরে আসে, যেখানে ক্রিস অলিভিয়াকে নিয়ে দ্রুত চলে যেতে চায়, কিন্তু সে বলে, আমি তোমায় বলছি, আমার পরিবারের স্মৃতিগুলো আমাকে এখানে আটকে রেখেছে। এরপর ক্রিস তাকে বোঝায়, তোমার পরিবারের সাথে যা হয়েছে তার জন্য তুমি নিজেকে কেন শাস্তি দিচ্ছ? এটা তোমার দোষ ছিল না। এখন তোমাকে নিজের জীবনে এগিয়ে যেতে হবে। অবশেষে সে তার কথাটা বুঝতে পারে এবং তার সাথে যেতে রাজি হয়। সে ক্রিসকে মজুত করা জ্বালানি দেখায় এবং বলে যে যাত্রার জন্য তাদের আরো খাবারের প্রয়োজন হবে। তাই সে কাছের একটি বাড়ি থেকে সমস্ত খাদ্য সামগ্রী আনতে তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা দেখে অলিভিয়া বলে সেও সাথে যাবে এবং তারা দুজনেই তাকে সাথে নিতে রাজি হয়। পরিকল্পনাটি হলো ক্রিস জম্বিদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিবে।